আগামীকাল ঈদ বা দেওয়ালি বা উৎসব যেটাই বলেন না কেন, এতিম নাতিকে একটি শার্ট কিনে দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে দাদু, কিন্তু কেউ তাকে বিন্দু পরিমাণ সাহায্যটুকুও করতেছে না। অবশেষে মান্যতের জন্য রাখা ছাগলটি বিক্রি করতে চাইলেই ঘটে বিপত্তি। দাদি তার জমানো টাকাগুলো বের করে দেখে এতে সামান্য পরিমাণ। অবশ্য শিশুটি বারবারই চাচ্ছিল মার্কেটে যেতে, নতুন জামা কিনবে। তার মাঝে তো আর অভাব কি জিনিস সেই বস্তুটি ছিল না। এরকম ইমোশনাল অ্যাটাচমেন্ট ভরা এই মুভিটি বিভিন্ন ক্যাটাগরিতে মুক্তি পায়। আর মুভির পুরো গল্পটি জানতে আমাদের সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, আমি আতিক আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন এক্সপ্লেন চ্যানেল সিনেমা শর্টকাট। সারা দেশে দেওয়ালি পালন করা হচ্ছে ধুমধাম করে। সবাই কেনাকাটায় ব্যস্ত, উৎসবে ব্যস্ত, মুখরিত চারিদিক। এই উৎসবটি বিভিন্ন গ্রামে বিভিন্ন ঐতিহ্য অনুযায়ী পালন করা হয়। বিভিন্ন স্থানে বিভিন্নভাবে পালন করা হলেও এই উৎসবটি তামিলনাড়ুতে একটু ব্যতিক্রমভাবে পালন করা হয়। তামিলের এই ছোট্ট গ্রামের ছোট্ট ফ্যামিলিটিকে নিয়েই আজকের এই গল্প। চারিদিকে যখন উৎসবে মুখরিত, ছোট্ট এই ঘরের সামনে চিন্তিত এবং ভারাক্রান্ত মন নিয়ে এই তিনজন ব্যক্তি বসে আছেন। আর একটু পরে মিট ব্যবসায়ী বেল্লাস্বামী সেখানে চলে আসে তাদের পোষা ছাগলটি কিনতে। চেল্লাই অর্থাৎ দাদু একটি চিন্তিতই ছিল বেল্লাস্বামী আসবে কিনা এই নিয়ে। ছাগল বিক্রির টাকা দিয়ে তাদের দীপাবলি পালিত হবে, সুতরাং টাকাটা খুবই ইম্পর্টেন্ট তাদের কাছে। অবশেষে বেল্লাস্বামী আসে, এটা দেখে দাদু অনেক খুশি। কিছু টাকা দাদুর হাতে বুঝিয়ে দিয়ে পরে টাকা দেওয়ার অঙ্গীকার করে এই বেল্লাস্বামী। আর এই টাকাতে তো দাদুর চলে যাবে নাতিকে নতুন জামা কিনে দেওয়ার জন্য, এটা যথেষ্ট ছিল। কিন্তু ছাগলটি যখন বেল্লাস্বামীর হাতে তুলে দেওয়ার জন্য ছাগলটি আনতে যাওয়া হয়, ছাগলটি সেখানে ছিল না। এটা দেখার পর দাদুর তো মাথায় হাত। অবশিষ্ট সে সম্বলটুকু কে বা কারা একটু আগেই নিয়ে পালিয়েছে এখান থেকে। চারিদিকে অনেক খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। কোথায় যাবে, এখানেই তো বাধা ছিল ছাগলটি। তখনই তাদের নজর পড়ে চোরের একটি গাড়ির উপর। তড়িঘড়ি করে সবাই চোরের গাড়ির পিছু নেয়। আর এই গল্পটুকু মাথায় রাখবেন, এখানে আমরা ফিরবো কিছুক্ষণ পরেই। গ্রামের মেঠো পথে আনমনে খেলতেছিল কাথির, পিছনে ফিরে বারবার ডাকতেছিল কারুপ্পু বলে। জি হ্যাঁ বন্ধুরা, এই অবুজ ছাগলটির নাম ছিল কারুপ্পু। কাথিরের বেশিরভাগ সময় কাটে তার সাথে। কাথির যখন অনেক ছোট ছিল তার দাদু এই ছাগলটি এনে দিয়েছিল মান্যতের জন্য। সেই থেকে একসাথে বেড়ে ওঠা তাদের পরিবারের সদস্যই হয়ে গেছে মোটামুটি। কাথির যা খেত তার একটি অংশ এই কারুপ্পুকে দিত। দুজনের মাঝে ভালোবাসার বন্ডিংটি ছিল অন্যরকম। কাথির যদি কারুপ্পু বলে ডাকতো, 1 কিলোমিটার দূর থেকে হলেও কারুপ্পু তার ডাকে ঠিকই সাড়া দিত। কাথিরের সব বন্ধুদের দেওয়ালির কেনাকাটা অলরেডি হয়ে গেছে, অনেক ভালো ভালো জামা কিনেছে তারা। কাথিরকেও তার দাদু কিনে দেবে এমন অঙ্গীকার করেছে তার দাদু। অনেক পটাকাও কিনে দেবে এবার, সে কথা দিয়েছে দাদু তাকে। পাহাড়ের কোল ঘেঁষে জরাজীর্ণ এই কুঠুরিতে থাকেন কাথির তার দাদু এবং দাদির সাথে। ছোটবেলায় একটি অ্যাক্সিডেন্টে তার বাবা মা দুজনেই মারা গেছেন। অভাব অনটনের মাঝে দাদু দিদা তাকে ভালোবেসে আগলে রেখেছে। দেওয়ালির আর 3 দিন বাকি আছে, এখনো তার দাদু নিয়ে যাচ্ছে না কেনাকাটার জন্য। এখানে তার দাদু জানায় আগামীকাল ঠিকই নিয়ে যাবে তাকে কেনাকাটার জন্য মার্কেটে, আর সব থেকে ভালো জামাটাই কিনে দিবে তাকে। এসব ব্যাপার নিয়ে কাথির অনেক এক্সাইটেড ছিল। টিভিতে যেসব কাপড়ের অ্যাড দেয় এরকম কাপড়ই কিনে দিতে হবে তাকে। তার অবুঝ কমল মনটা তো আর অভাব কাকে বলে জানতো না। ভালোবাসার টানে জোশের বসে দাদুও হ্যাঁ বলে দেয় তাকে। ভেতরে ভেতরে টাকা কোথায় পাবে এই দুশ্চিন্তাটা করে করে খাচ্ছিল তাকে। কোথায় পাবে সে এত টাকা? নাতির ড্রেসের জন্য 600, ভালো মন্দ তো একটু খাওয়ার ব্যবস্থা করতেই হবে। মাটনের জন্য 200, পটাকার জন্য 250 টাকা। নিজের জন্য কিছু না কিনলেও বুড়িটার জন্য অন্তত 150 টাকার একটা শাড়ি কিনতেই হবে। ব্যাংকে বন্ধক রাখা হারটারও নোটিশ এসেছে, সেখানে ইন্টারেস্টও জমা দিতে হবে। সর্বসাফল্যে 5 থেকে 6 হাজার টাকা হলেই দেওয়ালি পালন করতে পারবে সে। দাদি তাকে বারবারই সাবধান করতেছিল, এই অবুঝ শিশুটিকে মিছিমিছি আশ্বাস দিও না। আমরা তো ভালোভাবেই জানি আমাদের কাছে ফুটো পয়সা নেই, কেন মিছিমিছি তাকে মিথ্যে আশ্বাস বা স্বপ্ন দেখাও। দাদু একটু বিচলিত হলেও দাদিকে সেটা বুঝতে দিচ্ছিল না। উল্টো বলে, সব ম্যানেজ করে নেবো আমি, আর এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। এটা নিয়ে সারা রাত ভেবে ভেবে খুব ভোরে উঠে পাড়ার চায়ের দোকানে চা খেতে চলে যায়। এখানে কথা হচ্ছিল তার একজন পুরাতন বন্ধুর সাথে। দাদুর চিন্তা ভরা মুখ দেখে কি হয়েছে জানতে চায় সে। দাদুও অকপটে তাকে সব বলে দেয়। তার কাছ থেকে ছোটখাটো হেল্পগুলো নিত দাদু। দাদুর এই বন্ধুর ছেলে সৌদি আরব প্রবাসী, প্রতি মাসে টাকা দেয়, কিন্তু এই মাসে কেন জানি টাকা পাঠাতে পারবে না, তার বাবাকে ম্যানেজ করে নিতে বলেছে। সুতরাং দাদুকেও এবার হেল্প করতে পারবে না তার বন্ধু, তারও হাত ফাঁকা। কোনো উপায়ন্ত না দেখে দাদু সিদ্ধান্ত নেয় তার কাছে থাকা 5 বিঘা জমি বিক্রি করে দিবে। অলরেডি শেখরের কাছে কাগজপত্র পৌঁছে দেওয়া হয়েছে। সকালে ডেকেছে দাদুকে। একমাত্র ভরসা এখন এটি, অ্যাডভান্সে যদি কিছু টাকা পাওয়া যায় দেওয়ালিটা ভালোভাবে কাটাতে পারবে।
এদিকে বেল্লাস্বামী রাতভর এটা ওটা খেয়ে দিন অবধি ঘুমানোই তার অভ্যাস। কাজ করে পাড়ার মাংসের দোকানে। এই মাংসের দোকানে সকালবেলায় ভিড় থাকে, আর বেল্লাস্বামীর তো ঘুম সকালে ভাঙে না, কিভাবেই বা আসবে সেখানে। এটা নিয়ে রোজ কথা শুনতে হয় তাকে। যাই হোক, তাকে ওঠানোর জন্য তার স্ত্রী এই নিনজার টেকনিক অবলম্বন করে। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকালে তার চোখ কপালে উঠে যায়। দ্রুত বের হয়ে সোজা চলে যায় দোকানে পৌঁছানোর পর দোকান অর্নারের ছেলে 7-5টা শুনিয়ে দেয় তাকে, কিন্তু দোকানের অর্নার তাকে কিছুই বলে না। আর বেল্লাস্বামীর জন্যই তো টিকে আছে দোকান আজ অবধি। সারাদিন কাজ শেষে যখন বেল্লাস্বামী বাসায় ফিরবে, তখন দোকান অর্নারের ছেলে তাকে টাকা দিয়ে কাল থেকে কাজে আসতে মানা করে দেয়। এই বিষয়টা নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হচ্ছিল, হাতাহাতি পর্যায়েও চলে যায়। বেল্লাস্বামী অনেকবার মনে করিয়ে দেয় তাকে এই দোকানের পিছনে তার অবদান অনেক, কারণ তারই ছাগল দিয়ে এই দোকান শুরু করা হয়েছিল। এসব কথা চলাকালীন এক পর্যায়ে রেগে বেল্লাস্বামী নিজে একটি দোকান খুলবে এটা বলে সেখান থেকে চলে যায়। অপর পাশে কাথির এবং দাদু বাসায় ফিরতেছিল। কাথিরের মাথায় শুধু একটি কথাই ঘুরপাক খাচ্ছিল, কখন মার্কেটে যাবে, নতুন জামা কাপড় কিনবে। দাদু তাকে বোঝাচ্ছিল একটি লোকের সাথে দেখা করার পরই তাকে মার্কেটে নিয়ে যাবে। রাস্তার পাশেই কাথিরের বন্ধু মানির বাসা। মানি অনেক আগে দেওয়ালির জামা কিনে ফেলেছে, আর সেরকম জামাই তার পছন্দ। এরকম জামা কেনার কথাই বারবার দাদুকে বলতেছিল কাথির, কিন্তু দাদু তো এরকম জামা আগে কখনো দেখেনি। তাই কাথির মানির জামা নিয়ে আসতে চায় দাদুকে দেখানোর জন্য। এরই মাঝে মানির মা বাসায় আসে। জামা অনেক দামি, নষ্ট হয়ে যাবে, দেখানো যাবে না, বের করা যাবে না, এটা সেটা 7-5টা শুনিয়ে দেয় তাকে। এসব বিষয়ে মন খারাপ করে কাথির এবং দাদু আবারও রওনা দেয়। প্রতিমধ্যে একজন পত্রিকা পড়তেছিল, সেই পত্রিকার বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সেই জামাগুলোর। কাথির দাদুকে সেই জামাগুলো দেখিয়ে দেয়। দাদু পত্রিকার এক অংশ ছিঁড়ে নেয়, যাতে পরবর্তীতে এই জামা চিনতে তার অসুবিধা না হয়। আর এত ইমোশনালের মধ্যেও তো একটু রোমান্টিকতা থাকবেই। এখানে আমাদের গল্পের হিরো হিরোইনকে দেখানো হয়। মূল চরিত্রে দাদু এবং কাথির থাকলেও একটি রোমান্টিকতার জন্য এদের উপস্থাপন করা হয়েছে। যাই হোক, সম্পর্কে এরা কাজিন, দুজন দুজনকে অনেক ভালোবাসে, কিন্তু মেয়ের মা এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। দেয়ালির পরপর তার মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার প্ল্যান করেছে সে। আমাদের এই হিরোর আরও একটি পরিচয় আছে, ইনি হলেন বেল্লাস্বামীর ছেলে, অর্থাৎ একটু আগে মাংসের দোকান খুলবে বলে রাগ করে চলে এসেছিল তার ওই ছেলে সে। এদিকে তারা বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে দেখা করে ঠিকই, দেওয়ালির রাতে পালানোর প্ল্যানও করে ফেলে। বাসায় না মানলে পালাতেই হবে তাদের। শেখরের কথা অনুযায়ী পরের দিন সকালে তার সাথে দেখা করতে যায় দাদু। জমি অকেজো, পতিত পড়ে আছে, নানান টানবাহানা দেখিয়ে জমি না কেনার কথা বলে দেয় শেখর। দাদু তাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছিল, এখন এই জমিটি কিনে রাখলে হয়তো পরবর্তীতে কাজে লাগবে, বেশি দামে বিক্রিও করতে পারবে সে। আর কোনো জমি পতিত নয়, একটু যত্নে নিলে সেটি ঠিকই ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না শেখর জমি কিনতে। দাদু তাকে অন্য পার্টি দেখার কথা বলে। যতদিন জমি বিক্রি না হচ্ছে ততদিনের জন্য সে 1000-5 টাকা ধার চায় তার কাছে। প্রাথমিক অবস্থায় শেখর তাকে বিকেলে দোকানে আসতে বলে, আর বিকেল হতে তো অনেক সময় বাকি। তাই নাতির চাহিদা মতো সেই শার্টটি দেখার জন্য দোকানে যায় দাদু। পেপার কাটিং দেখিয়ে দোকানকে বোঝাচ্ছিল এই ড্রেসই চাই তার। দোকানদারের কাছে এই ড্রেস আছে, কিন্তু দাম পড়বে 2000 টাকা। দাদুর জন্য ম্যাক্সিমাম 100 টাকা কম করা যাবে, আর এই মুহূর্তে তো দাদুর কাছে টাকা নেই। তাই দোকানদারকে সেটি ভালোভাবে রাখতে বলে, আর কিছুক্ষণ পরে এটি কিনে নিয়ে যাবে দাদু, এমনটি বলে যায়। দাদু সময় মতো শেখরের দোকানে এসে বসে আছে অনেকক্ষণ থেকেই, কিন্তু শেখর দোকানে আসতেছে না তখনও। এরই মাঝে একটি ওয়াচম্যানের সাথে পরিচয় হয় তার। তাদের আলাপচারিতায় দাদু এমন একটি জব করতে উৎসাহ প্রকাশ করে। বাড়িতে যে কাজ করে দাদু, এটি দিয়ে আর পোষাচ্ছে না তাদের। একসময় দাদু দিনে 1000 অবধি নারিকেল গাছ উঠতে পারত। আশেপাশে সকল নারিকেল গাছ একাই উঠত সে, কিন্তু বয়সের ভারে এটা আর করতে পারে না। যাই হোক, অনেকক্ষণ পর শেখরের ফোন আসে দোকানদারের কাছে, কিন্তু সেটা দাদুর জন্য ছিল না। দোকানদার অনেকক্ষণ দাদুকে বসে থাকতে দেখে নিজে থেকে শেখরকে দাদুর কথা বলে। শেখর নানা টালবাহানা দেখে 200 টাকা দিয়ে দাদুকে বিদায় করতে বলে। দাদুকে যখন 200 টাকা দেওয়া হয়, সেটি ফেরত দিয়ে এক বুক হতাশা নিয়ে বাসার দিকে রওনা দেয় দাদু। প্রতিমধ্যে একজনের সাহায্য নেয়। গ্রাম অবধি না গিয়ে মাঝ রাস্তায় নেমে যায় দাদু। একটি নির্জন জায়গা দেখে গাছের নিচে বসে থাকে কিছুক্ষণ। আর কোন মুখ নিয়েই বাড়িতে যাবে সে। কাথিরকে তো সে কথা দিয়েছে জামা কিনে দেবে আজ। সারাদিন ঘুরেও তো কোথায় টাকার ব্যবস্থা হলো না, তাই এই গাছের নিচে বসে সকল আত্মীয় স্বজনকে ফোন দিচ্ছিল টাকার জন্য, কিন্তু কোথাও কোনো সাড়া পাচ্ছিল না সে। অপর পাশে কাথির সেজেগুজে বসে আছে। দাদু কখন আসবে, মার্কেটে যাবে তার সাথে, নতুন জামা কিনবে আজ। দাদিকে বারবার জিজ্ঞেস করতেছিল দাদু কখন আসবে, এখনো আসতেছে না কেন, ইত্যাদি ইত্যাদি। এক পর্যায়ে কাথির তার বাবা মায়ের ছবির সামনে নিয়ে মন খারাপ করে বসে থাকে। মনে মনে হয়তোবা ভাবতেছিল বাবা মা থাকলে নিশ্চয়ই তাকে নতুন জামা কিনে দিত, সাথে আরো অনেক কিছু।
অবুঝ মনে সেই কোমল ভাবনাগুলো বারবার উকি দিচ্ছিল। দাদি এসব বিষয়গুলো লক্ষ্য করতেছিল। দাদুকে ফোন করে এই বিষয়গুলো আগেই সাবধান করে দিয়েছিল দাদুকে। কেন সে মিথ্যে আশ্বাস দিয়েছে ছোট্ট বাচ্চাটিকে, কিন্তু দাদু তখনও তার কথায় অটুট। নতুন জামা ঠিকই কিনে দিবে তাকে যেভাবেই হোক। আর এভাবে ভাবতে ভাবতেই সন্ধ্যা হয়ে যায়। এদিকে পাড়ার কিছু ছিচকে চোর গোডাউনে যায় কিছু ভাঙাড়ি চুরি করতে। আর এখানে ছিল পাহারায় দুটি ডগি, আর তাদের চোখ ফাঁকি দেওয়া তো একেবারেই অসম্ভব। এদের দৌড়ানি খেয়ে একটু রেস্ট নেওয়ার জন্য সোজাসুজি চোরগুলো চলে আসে এখানে। দুঃখ সুখগুলো আলোচনা করতেছিল তারা। সারাদিনের ফ্রাস্ট্রেশনগুলো এখানেই ঝাড়ে তারা। এদিকে বেল্লাস্বামী তার পুরাতন জিনিসপত্রগুলো ছেলের সাহায্যে খোঁজাখুঁজি করে বের করতেছিল। মরিচা ভরা জিনিসগুলো ভালোভাবে ঘষে চকচকে করে নতুন দোকান খুলবে যে। সে আর কখনো এসব সাইপাস খাবে না। স্ত্রীর কাছে ওয়াদা করে। তার স্ত্রীও তাকে উৎসাহ দেয়। তার স্ত্রীর জমানো টাকাও তাকে দিয়ে দেয় নতুন ব্যবসার উদ্দেশ্যে। এরপর বেল্লাস্বামী তার একটি কাছের বন্ধু সহ ছাগল কিনতে যায়। দোকান করতে তো ছাগল প্রয়োজন, আর এই ছাগল কাটার পরেই তো মাংস বিক্রি করবে। সামনে দেওয়ালি, প্রতিটি ঘরে ঘরে মাংস খাবেই। আর এই সুযোগটাই কাজে লাগাতে যাচ্ছিল বেল্লাস্বামী। তাকে তো আর 500 টাকা অ্যাডভান্সে কেউ ছাগল দেবে না। এই ব্যবসার সময়ে কে তাকে বাকি দেবে? কয়েক জায়গায় তো ওই দোকানদারের ওনারের ছেলে মানা করে দিয়েছে বেল্লাস্বামীকে যদি ছাগল দেয় তাহলে তাদের কাছে ছাগল কিনবে না তারা, যেহেতু তারা অনেক ছাগল নিত তাদের কাছে। সুতরাং ছোটখাটো ব্যবসায়ীকে ছাগল দিয়ে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছিল না তারা। অপর পাশে দাদু যখন রাতে বাসায় ফেরে, কাতির তখন ঘুমিয়ে গেছে। কোনো উপায়ন্ত না দেখে দাদু সিদ্ধান্ত নেয় মান্যতের জন্য রাখা ছাগলটি বিক্রি করে দেবে। যেখানে দেওয়ালি বানাতেই এত কিছু করতে হচ্ছে তাকে, সেখানে মান্যতের জিনিস রাখার কি প্রয়োজন? সে একজন লোকাল দালালকে ফোন করে ছাগল কিনে এমন সে এসে ছাগলটি দামাদামি শুরু করে। মোটামুটি 20 কেজির মতো ওজন হলেও লোকটি বারবারই বলতেছিল 15 কেজির বেশি হবে না। সুতরাং অত বেশি দামও যাবে না এটার। তাদের আলাপচারিতায় পাশের একজন লোক বলেই ফেলে এটা মান্যতের জন্য রাখা, এটা কেন বিক্রি করতেছে সে। এটা শোনার পর সেই লোকটি কিছুতেই নিতে চাচ্ছিল না ছাগলটিকে, কেননা তার সংসারে এমনিতেই অভাব অনটন লেগেই আছে। ওপর থেকে যদি এই মান্যতের ছাগল কিনে মুসিবত আরো বেড়ে যেতে পারে। কাথির বারবার দাদুকে বলতেছিল তার নতুন জামা প্রয়োজন নেই, দাদু যেন এই ছাগলটিকে বিক্রি না করে। দাদু তার কোনো কথাই শোনে না, উল্টো কাথিরকে ধমক দিয়ে রাখে। কাথিরের অবুঝ দুটি চোখ যেন বারবার কিছু বলতে চাচ্ছিল, অনেক কিছুই বোঝাতে চাচ্ছিল। সে কিছুতেই চাচ্ছিল না কারুপুকে বিক্রি করতে, সেও তো তাদের পরিবারের একজন সদস্য। এদিকে দাদুর কিছু করার ছিল না। দাদু ঠিকই বুঝতে পারে কাথির এবং ছাগলের ইমোশনাল অ্যাটাচমেন্ট। দাদু এসব বিষয় নিয়ে অনেক ভাবতেছিল। তার বাবা মা থাকলে অনেক কিছু কিনে দিতে পারত, কিন্তু সে আজ তার নাতিকে একটি নতুন জামাই কিনে দিতে পারতেছে না। অপরদিকে বেল্লাস্বামী সারাদিন ঘুরে ফিরে একেবারেই নিরাশ। কেউ তাকে বাকিতে ছাগল দিচ্ছিলই না। তখন তারা খবর পায় চেল্লাই অর্থাৎ দাদু ছাগল বিক্রি করবে। মান্যতের জন্য রাখা জেনেও তারা সেই ছাগলটিকে কিনতে চায় তাদের দোকান উদ্বোধনের জন্য। অবশেষে 10,000 টাকা ফিক্সড হয় এর দাম। 500 টাকা অ্যাডভান্স করে বিকেলে সব টাকা দিয়ে নিয়ে যাবে ছাগল বেল্লাস্বামী। দাদু একটু স্বস্তির পেলেও কাথিরকে দেখা যায় চিন্তাগ্রস্ত। অবুঝ দুটি চোখ দিয়ে বারবার বোঝাচ্ছিল কাথির, কারুপুকে বিক্রি করো না দাদু প্লিজ, আমার নতুন জামার প্রয়োজন নেই। এদিকে বেল্লাস্বামী তার বন্ধু চিন্তায় পড়ে যায়, বাকি টাকা কোথায় পাবে তারা। কিন্তু দাদুকে তো বিকেলে সব টাকা পরিশোধ করেই ছাগল নিয়ে আসতে হবে। তখন তার বন্ধু তাকে একটি পরামর্শ দেয়, দেওয়ালি উপলক্ষে সবাই তো মাংস খাবেই, আর সবাই তো সস্তা খোঁজে। আমরা যদি 100 টাকা কম দরে ছাগলের মাংস দেই সবাইকে, সবাই আমাদের কাছেই নেবে। এখন আমরা যদি 700 টাকা কেজি হিসেবে অর্ধেক মূল্য 350 টাকা নেই, আর বাকি 350 টাকা মাংস পৌঁছানোর পর নেব। বুদ্ধি অনুযায়ী ট্রাই করতে সমস্যা কি? তাদের এই প্ল্যান কাজ করে যায়। কিছু লোক অবিশ্বাস করলেও কম টাকার কথা শুনে ঠিকই অ্যাডভান্স দিয়ে দেয়। মূলত বেল্লাস্বামীকে কেউ বিশ্বাস করতো না, তার স্ত্রীর কথা মতো টাকা দিয়েছে অনেকে। অপর পাশে এই পরিবারের সকল নিতর দেহগুলো পড়ে আছে এমনভাবে, কারো মুখে কোনো কথা নেই। দুঃখের ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায় তাদের মুখে। অভিমানে কাথির আর ছাগলের কাছেই যাচ্ছে না। দাদু ছাগলটিকে বাড়ির কাছে একটি কুঠুরির সাথে বেঁধে রাখে। এভাবে রাত হয়ে যায়। বেল্লাস্বামীকে ফোন দিলে সে আসতেছে রাস্তায় দাদুকে জানায়। পরের দিন দেওয়ালি। আমাদের গল্পের হিরো হিরোইনের পালানোর ডেট আজকে। প্ল্যান অনুযায়ী তারা বাড়ি থেকে বের হয়ে যায়। হিরো পরে একটু ঝামেলায়, তার বাবার সাথে ছাগল কিনতে যেতে হবে তাকে। যখন তারা দাদুর বাসায় পৌঁছায়, টাকা বুঝিয়ে দিয়ে ছাগল আনতে গেলেই দেখে ছাগল সেখানে নেই। আর এই সিনটুকুই আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম। সেই চোরদের পিছনে তারা রাস্তায় একে ওকে জিজ্ঞেস করে এগোতে থাকে। চোরের এই টিম ভেবেছিল আরো কিছু ছাগল নিলে ক্ষতি কি, ছাগল বেশি হলে বেশি করে বিক্রি করে ভালোভাবে দেওয়ালি কাটাবে তারা। এই ভেবে গ্রামের পঞ্চায়েত প্রধানের বাসায় ছাগল চুরি করে। এই বিষয়টি পঞ্চায়েত প্রধানের নজরে পড়ে, তারাও বেরিয়ে পড়ে চোরকে খুঁজতে।
চিন্তিত ভারাক্রান্ত মন নিয়ে দাদি বসে আছে মেঝেতেই। তখন তার মনে পড়ে যায় অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে রেখেছে সে। আর এই টাকাগুলো সবগুলো সে বের করে, এগুলো ছিল সব খুচরো পয়সা। এই খুচরো পয়সাগুলো নিয়ে পাশের একটি মহিলার কাছে যায়, তাকে সব খুলে বলে। এই পয়সাগুলো নিয়ে কোথাও গেলে লোকে হয়তো ভাববে কোথাও থেকে চুরি করে এনেছে সে। তাই এই ভদ্র মহিলার কাছে সেই টাকাগুলো এক্সচেঞ্জ করতে চায়। সেই ভদ্র মহিলা এই পয়সাগুলো রেখে তার ছেলেকে বলে টাকাগুলো নোট করে দেয়। নিজের খরচের জন্য রাখা 500 টাকাও দিয়ে দেয় দাদিকে, সাথে নাতির জন্য রাখা কিছু পটাকাও। আর এরকম ভালো মানুষের জন্যই পৃথিবী আজও বেঁচে আছে। যাওয়ার আগে সেই মহিলাটি বলে, আমি আর এই বয়সে টাকা দিয়ে কি করব? এই টাকা তোমার টাকার সাথে যোগ করে তোমার নাতিকে একটি সুন্দর ড্রেস কিনে দিও। এদিকে হিরোইন তো হিরোর অপেক্ষা করতেছে, আর হিরো তো ছিল খুবই ব্যস্ত ছাগল খোঁজাখুঁজিতে। এরই মধ্যে সারা গ্রামে খবর ছড়িয়ে পড়েছে বেল্লাস্বামীর ছাগল চুরি গেছে। টাকা দেওয়ার লোকগুলো তাকে ফোন দেওয়া শুরু করেছে অলরেডি। সকালে যেমন করেই হোক মাংস তাদের চাই। গ্রামবাসীরা বেল্লাস্বামীর বাড়িতেও চলে আসে, তার ওয়াইফকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে। যে করেই হোক সকালের আগে তাদের মাংস চাই। কোনো উপায়ন্ত না দেখে বেল্লাস্বামীর স্ত্রী সেই পুরাতন দোকানদারকে ফোন করে আর সব সমস্যাগুলো খুলে বলে তাকে। সেই দোকানের ওনার সমস্যা সমাধানের জন্য মাংস পাঠিয়ে দেয়। অপর পাশে ছুটতে ছুটতে চড়ে সেই ট্রাকটি একটি খাদে পড়ে যায়। সকল ছাগলগুলো এলোমেলোভাবে দৌড়িয়ে লুকিয়ে পড়ে ঝাড় জঙ্গলে। সবাই খুঁজতেছিল একসাথে। গ্রাম পঞ্চায়েতের ছাগলগুলো খুঁজে পাওয়া গেলেও কারুপ্পুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরেও সবাই তাদের যার যার ছাগলগুলো নিয়ে চলে যায়। শুধু দাদু কাথির বেল্লাস্বামী পড়ে আছে এখানে। অপর পাশে দাদি বাসায় ফেরার সময় সেই দোকানে ওঠে নাতির ড্রেস কেনার জন্য। বারবার টিভিতে অ্যাড দেওয়া ড্রেসের কথা বলতেছিল দোকানদারকে। কিছুতেই বুঝতেছিল না দোকানদার প্রাথমিক অবস্থায়। তখন ওই দোকানদারের হঠাৎ মনে পড়ে কিছুদিন আগে দাদু একটি ড্রেস আলাদা করে রেখে যেতে বলেছিল। সেটা বের করে দিলে দাদু চিনতে পারে এই ড্রেসটি তো তার নাতির জন্য চাই। এর দাম 2000 টাকা হলেও 1500 টাকাই ছিল দাদির কাছে। আগামীকাল দেওয়ালি। দোকানদার সব বুঝতে পেরে 1500 টাকাতে ড্রেসটি দিয়ে দেয় তাকে। ওদিকে সারা রাত খোঁজাখুঁজির পর প্রায় সকাল হয়ে গেছে। বেল্লাস্বামী ছাগলের আশা ছেড়েই দিয়েছে। একটু পরেই দেওয়ালি শুরু হয়ে যাবে। এখন ছাগল পেলেই বা আর লাভ কি? আর এজন্য সে চলে যেতে চাচ্ছিল। দাদু বেল্লাস্বামীর টাকাগুলো ফেরত দেয়, কিন্তু বেল্লাস্বামী সেই টাকা থেকে 2000 টাকা কাতিরকে দেয়। তাদের দেওয়ালি ভালোভাবে পালন করতে না পারলেও কাতিরের জন্য দেওয়ালি ভালোভাবে পালিত হয়। এটাই আশা বেল্লাস্বামীর ওয়াইফ ফোন করে তাকে দ্রুত বাসায় আসতে বলে। দোকান অনারের কাছে মাংস নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে একথাও জানায়। ছেলের সাথে কথা বলতে চায়। হিরোইন অলরেডি বাড়িতে চলে এসেছে, সুতরাং দ্রুত যেন তারা বাড়িতে আসে। আর এতে ভয়ের কিছু নেই। তখন দাদুর মনে পড়ে যায় আমরা কারুপ্পুকে 1000 ডাকলেও কখনো সাড়া দেয় না, কিন্তু কাথির যখন স্কুল থেকে বাসায় ফিরে 1 কিলোমিটার দূর থেকে ডাকলেও কারুপ্পু ঠিকঠাক সাড়া দেয়। কিন্তু সারা রাত পার হয়ে গেছে, কাথির একটিবারের জন্যও কারুপ্পুকে ডাকেনি। দাদু কাথিরকে অভয় দেয় তার ছাগল বিক্রি করা হবে না, তবুও সে যেন কারুপ্পুকে ডাকে। কাথির যখন কারুপ্পুকে ডাকতে শুরু করে কারুপ্পু ছুটে আসে কাথিরের কাছে। কি অনবদ্য ভালোবাসার সম্পর্ক তাদের। সারা রাত ধরে যখন খোঁজাখুঁজি করা হচ্ছিল একটুও সারা শব্দ পাওয়া যায়নি কারুপ্পুর। কাথির যখন নাম ধরে ডেকেছে দ্রুত ছুটে চলে এসেছে তার কাছে। এরপর বেল্লাস্বামীর ছেলের দুমদাম করে বিয়ে হয়ে যায়। বেল্লাস্বামী এখন পুরাতন মাংসের দোকানেই কাজ করে, সময় মতো যায় আর কথা শুনতে হয় না তাকে। এদিকে নতুন জামা পটাকা পেয়ে কাথির অনেক খুশি। আনমনে খেলতেছিল ছেলেটি। নাতিকে জামা কিনে দিতে পেরে দাদু দাদি দুজনেই অনেক আনন্দিত। কারুপ্পুকে বিক্রি করার চিন্তাও দাদুর মাথা থেকে চলে গেছে এখন। ভালোবাসার কিছু মুহূর্ত কখনো ব্যাখ্যা করা যায় না, আর এরকমই একটি মুভি ছিল এটি। ব্যক্তিগতভাবে মুভিটি অনেক ভালো লেগেছিল আমার। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।